ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 2 এর আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন নিয়ে। তোমাদের যে তোমাদের বইতে চ্যাপ্টার 2 টা আছে, সেই চ্যাপ্টার 2 এর মেইনলি হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার শুরু থেকে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন নিয়ে কথা বলছে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে দ্রাব্যতা নিয়ে কথা বলছে। পরমাণু গঠনের যে পার্টটা আছে সেখানে অ্যাকচুয়ালি অনেকগুলো কনসেপ্ট বা অনেকগুলো থিওরির সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হবে। যে কনসেপ্ট বা থিওরিটা আসলে ইটসেলফ অনেক বেশি কঠিন বা কমপ্লিকেটেড, বাট এই থিওরি থেকে যে ধরনের ম্যাথ গুলো আসবে সেগুলো কম্পারেটিভলি ইজি হয়। সো থিওরিটা বোঝাটা তোমার জন্য একটু টাফ হবে। এখানে আমাদের বেশ কিছু লিমিটেশন থাকবে, কারণ তোমাদের হচ্ছে এখনো ম্যাথের ক্যালকুলাস ধরা হয় নাই। তো দেখা যাবে যে কিছু পার্ট আমরা একটু অ্যাভয়েড করে যাবো, বাট ইন ফিউচার আমরা আরো ডিটেলে দেখবো, তখন তোমাদের বুঝতে আরো ইজি হবে। তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করি। তোমাদের যদি এমন হয় যে স্ক্রিন দেখতে পারছো না বা কোনো কারণে স্ক্রিন চলে গেছে, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। আচ্ছা, তাহলে শুরু করি একদম শুরু থেকে শুরু করি। সো প্রথমে যার কথা বলবো আমি জন ডাল্টনের কথা। তোমরা সবাই ওনার নাম শুনছো। সো জন ডাল্টন তোমার হচ্ছে 1808 সালে একটা কনসেপ্ট দেন। কনসেপ্টটা ছিল কি, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, মানে পদার্থকে ভাঙলে আমরা পরমাণু পাবো, যে পরমাণুকে আর ভাঙা যায় না। এটা সম্পর্কে একটা কনসেপ্ট দেন জন ডাল্টন, যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক এবং পরমাণুকে আর ভাঙা যায় না। উনি বলেন কি, পরমাণু হচ্ছে আমাদের অবিভাজ্য। বাট পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের বেসিসে দেখা গেছে যে পরমাণু মোটেও অবিভাজ্য না। পরমাণুতে হচ্ছে আরো অনেক ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, আরো অনেক ধরনের পার্টিকেল পরমাণুর ভিতরে পাওয়া যায়। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেলে কথা বলবো আর কি। পরবর্তীতে তোমার হচ্ছে রাদারফোর্ডের যে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তারপরে হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন অফ এনার্জি। আমি এই জিনিসটা নিয়ে ফিউচারে কথা বলবো তোমাদের সাথে, কোয়ান্টাইজেশন অফ এনার্জি। ফিজিক্সও তোমাদের সাথে এটা নিয়ে কিছুটা মানে আলোচনা করা হবে। কোয়ান্টাইজেশন অফ এনার্জি। আর একটা হচ্ছে ওয়েভ মেকানিক্যাল মডেল। ওয়েভ, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই মাত্র জয়েন করছে ভাইয়া, কতটুক পড়াইছেন ভাইয়া? জাস্ট বাইরে ছিলাম একটু। জাস্ট বলছি, রাদারফোর্ড 1908 সালে পরমাণু সম্পর্কে একটা ধারণা দেন যে পরমাণু হচ্ছে পদার্থের অবিভাজ্য একক, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কোয়ান্টাইজেশন অফ এনার্জি আর ওয়েভ মেকানিক্যাল মডেল, এরকম যখন অ্যাডভান্স মডেল গুলো আসে তখন অ্যাকচুয়ালি প্রমাণিত হয়ে যায় যে পরমাণুকেও ভাঙা যায়। ঠিক আছে, এখন তোমার সাথে একটু কথা বলি যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে তোমাদের ধারণা আছে এই পরীক্ষাটা কিভাবে করানো হয়েছিল। আমি কিছুক্ষণ পরে এই পরীক্ষাটা একটু সংক্ষেপে বলে দিব। তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি, এটা আমি ফিউচারে পড়াবো। ওয়েভ মেকানিক্যাল মডেল, এই ওয়েভ মেকানিক্যাল মডেল বা তরঙ্গ বলবিদ্যার যে মডেলটা, অ্যাকচুয়ালি তরঙ্গ বলবিদ্যা, মেকানিক্যালের বাংলা হচ্ছে বলবিদ্যা। সো তরঙ্গ বলবিদ্যার যে মডেল, অ্যাকচুয়ালি এই তরঙ্গ বলবিদ্যার মডেলটা শ্রোডিঞ্জার ডেভেলপ করছে। সো এটা শ্রোডিঞ্জার ডেভেলপকৃত মডেল। একজন অস্ট্রিয়ান ফিজিসিস্ট, খুবই রিনাউন্ড একজন ফিজিসিস্ট, শ্রোডিঞ্জার এই মডেলটা অ্যাকচুয়ালি ডেভেলপ করেন উনি। আরেকটা যে বিষয়, যেটা ওয়েভ মেকানিক্যাল মডেল, এটা অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার যে ওয়েভ মেকানিক্স ডেভেলপ করছেন, সে ওয়েভ মেকানিক্স এর উপর বেস করে তোমার হচ্ছে এই মডেলটা কাজ করে, ওয়েভ মেকানিক্যাল মডেল। এখন ওয়েভ মেকানিক্স উনি আসলে কি বলছেন তোমাদের জন্য এখন সেটাই ইম্পর্টেন্ট। মানে ওয়েভ মেকানিক্স বোঝাটা ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য বোঝাটা হচ্ছে বা ফ্যাক্ট গুলো জানাটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে এগুলোর কোনো কিছু ডিটেলে তোমাদের পড়ানো হবে না, কেউই পড়াবে না তোমাদেরকে, জাস্ট হচ্ছে ফ্যাক্ট গুলা জানাবে। সো এই শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্স যে মডেলটা, সেটা অ্যাকচুয়ালি কোন একটি গতিশীল কণার তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। তোমাদের জন্য ফ্যাক্ট জানাটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কোন একটি গতিশীল কণার তরঙ্গ ধর্মকে প্রকাশ করে, তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন দেখবো হয়তো সামনের ক্লাসে কিংবা তারপরের ক্লাসে, ইকুয়েশনটা প্রুফ করা শিখবো। সো আমাদের যে শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্স, সেটা হচ্ছে কোন একটি গতিশীল কণা তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। তোমরা জানো যে ডি ব্রগলি অলরেডি হচ্ছে এটার উপর একটা কাজ করছেন। ডি ব্রগলি হচ্ছে তোমার শ্রোডিঞ্জারের আগে হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রকাশ করে দেখেন, বা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যাকে বলতেছি আমরা। এবং সেই কাজটাকে পরবর্তীতে হচ্ছে আরো বেশি মডিফাই করে শ্রোডিঞ্জার, এবং হচ্ছে আরো বেশি এনরিচ একটা থিওরি দেন। ওনার কনসেপ্টটা আরো বেশি এনরিচ ছিল।
সো এই ওয়েভ মেকানিক্সে তোমার হচ্ছে একটা ফাংশন আছে যাকে বলা হয় হচ্ছে ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন। এই ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি কি করে, এই ওয়েভ ফাংশনে দেখো ভাইয়ারা, আমি আজকের যে ক্লাসটা নিচ্ছি, এই যে শুরুর দিকে যে পার্ট গুলো নিয়ে আলোচনা করতেছি, সেগুলো হয়তো তোমরা জাস্ট ফ্যাক্ট হিসেবে মনে রাখাটাই তোমাদের জন্য এনাফ। জাস্ট কোনটার পর কি হয়েছে কিছু জিনিস জাস্ট ইনফরমেশন হিসেবে মনে রাখো। এবার যেগুলো ইনফরমেশন হিসেবে মনে রাখাটা অনেক বেশি ফ্যাসিনেটিং। সো ওয়েভ ফাংশন বা আমাদের সাই, এটা নিয়ে আমরা হচ্ছে 2 ক্লাস পরে আবার কথা বলবো। সেই ওয়েভ ফাংশনটা তোমার হচ্ছে ডিসক্রাইব করতে তিনটা ভেরিয়েবল বা তিনটা চলকের প্রয়োজন হয়। তিনটি ভেরিয়েবল বা তিনটি চলকের প্রয়োজন হয়, যেটা অ্যাকচুয়ালি এই ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করে। মানে ওয়েভ ফাংশনটা ডিফাইন করতে আমাদের তিনটা ভেরিয়েবল লাগে বা চলক লাগে। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। যে তিনটা চলকের সাহায্যে আমরা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে কোন একটা ইলেকট্রনের পজিশনকে ডিফাইন করতে পারি, বা ইলেকট্রন আসলে কোন পজিশনে আছে সেটাকে বলতে পারি। এই জন্য আমরা কি ব্যবহার করতেছি, ওয়েভ ফাংশন বা সাই ব্যবহার করতেছি। এই সাইয়ের সাহায্যে আসলে আমরা হচ্ছে তিনটা ভেরিয়েবল ব্যবহার করে কোন একটা ইলেকট্রনের পজিশনকে ডিফাইন করতে পারি। জাস্ট এতটুকুই আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। এরপর হচ্ছে এখন আসো কম্পোজিশন বা হচ্ছে আসলে একটা পরমাণু কিভাবে গঠিত হয়, বা এই পরমাণু আসলে কি কি ধরনের কম্পোজিশন থাকে, বা কি কি দ্বারা পরমাণুটা গঠিত হয়। আমি কিছু ইংলিশ টার্ম তোমাদের ক্লাসে ইউজ করছি, আমি বাংলা করে দিব। এবং আমি তোমাদের এটাতে এনকারেজ করবো যে ইংলিশ টার্ম গুলোর সাথে তোমাদের পরিচিত থাকা। কারণ তোমরা যখন কোনো একটা টপিক নিয়ে গুগলে সার্চ করতে যাবা বা ইউটিউবে যদি ভিডিও দেখার প্রয়োজন বোধ করো, তখন দেখবা যে আসলে এই টার্ম গুলো না জানলে তোমরা সেটা নিয়ে আসলে আগাতে পারবা না। তোমরা পরবর্তীতে হচ্ছে যদি কারো এক্সট্রা কিছু জানার ইনফরমেশন দরকার হয়, সে তোমরা বের করতে পারবা না। তাই কিছু টার্মিনোলজির সাথে একটু পরিচিত হয়ে নাও। সো কম্পোজিশন অফ অ্যাটম, এটা হচ্ছে অ্যাটমের বা কোনো একটা পরমাণু কি কি কম্পোজিশন বা কি কি দ্বারা গঠিত থাকে। সো তোমরা জানো যে পরমাণু আসলে কি দ্বারা গঠিত থাকে। পরমাণু আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামক হচ্ছে তিন ধরনের কণিকা দ্বারা গঠিত। মেইনলি তিন ধরনের কণিকা। সো এই তিন ধরনের কণিকাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল পার্টিকেল। বা এটা হচ্ছে আহ সবচেয়ে বেশি মৌলিক কণা। এই তিন ধরনের কণিকা হচ্ছে আমাদের পরমাণুতে থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল। ফান্ডামেন্টাল পার্টিকেল মানে হচ্ছে কণা। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল বা ফান্ডামেন্টাল কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও তোমার পরমাণুর ভিতরে আরো বেশ কিছু কণিকা থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে পজিট্রন, নামগুলো একটু মাথায় রেখো। পজিট্রন, তারপর হচ্ছে নিউট্রিনো, তারপর হচ্ছে মেসন। এই ধরনের আরো কিছু কণা থাকবে পরমাণুর ভিতরে। বাট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জিনিসটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, বা এই জিনিসটা আমাদের থাকবেই। হ্যাঁ, তোমরা জানো যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের নিউট্রন থাকে না, সেটা ডিফারেন্ট। বাট নর্মালি আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর ভিতরে প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল এগুলো। আর এছাড়াও আমাদের থাকতে পারে পজিট্রন, নিউট্রিনো, মেসন, এই ধরনের কিছু পার্টিকেল থাকতে পারে। এখন আমি তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলবো। তোমরা তো এতক্ষণে বুঝে গেছো যে পরমাণুকে ভাঙা যায় বা অ্যাটমকে আসলে ভাঙা যায়। ডাল্টন ভুল ছিলেন। সো এই অ্যাটমকে ভাঙলে আমরা পাই হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমাদের তোমরা কি ইনফরমেশনটা জানো যে প্রোটন এবং নিউট্রনকেও ভাঙা যায়? এই ইনফরমেশনটা জানা আছে ভাইয়া তোমাদের জানো? জি কোয়ার্ক ভাইয়া। স্ট্রিং। এক্স্যাক্টলি, কোয়ার্ক পাবো তখন আমরা। সো আমরা চাইলে প্রোটন এবং নিউট্রনকে ভাঙতে পারবো, বাট ইলেকট্রনকে ভাঙতে পারবো না। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে দুইটা ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে পরমাণুর যে বিভাজ্য কণিকা, পরমাণুর বিভাজ্য কণিকা আসলে দুইটা। সেই দুইটা বিভাজ্য কণিকা হচ্ছে তোমার, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে পরমাণুর বিভাজ্য কণিকা। এই দুইটা কণিকাকে আসলে ভাঙা যায়। আর হচ্ছে একটা হচ্ছে পরমাণুর অবিভাজ্য কণিকা, যাকে ভাঙা যায় না। এখন ভাঙা যায় না, এখনকার থিওরি অনুযায়ী ভাঙা যায় না। ফিউচার আবার ভাঙা যেতেও পারে, সেটা আসলে ফিউচারই বলে দিবে। বাট এখন পর্যন্ত যে ধরনের তত্ত্বগুলো আসছে, সেই তত্ত্বের উপর বেস করে আমাদের ইলেকট্রন এবং কোয়ার্ককে ভাঙা যায় না। সো এটা একটা ইলেকট্রন আর একটা হচ্ছে কোয়ার্ক। ই মাইনাস দ্বারা বোঝাচ্ছি আমি ইলেকট্রন, আর হচ্ছে আমাদের কোয়ার্ক। তো এটা হচ্ছে অবিভাজ্য কণিকা, বা এদেরকে ভাঙা যায় না। অর্থাৎ ইলেকট্রন এবং কোয়ার্ককে ভাঙা যায় না। ভাঙা যায় কাকে? প্রোটন এবং নিউট্রনকে। আমরা এখন দেখবো যে প্রোটন এবং নিউট্রনকে কিভাবে ভাঙা যায় এবং ভাঙলে আমরা কি কি ধরনের কোয়ার্ক কম্পোজিশন পাবো। এখানে একটা বিষয় মাথায় রাখবা যে প্রোটন এবং নিউট্রন দুটাই কিন্তু কোয়ার্কের মাধ্যমে তৈরি। প্রোটন এবং নিউট্রন আসলে দুটাই কোয়ার্কের মাধ্যমে তৈরি। প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে অ্যাকচুয়ালি আমরা কোয়ার্কই পাই। সো এখন আসো আমরা আমাদের হচ্ছে 6 ধরনের কোয়ার্ক কোয়ার্ক ফ্লেভার নিয়ে জানবো, বা 6 ধরনের কোয়ার্ক কণা নিয়ে জানবো, কোয়ার্ক পার্টিকেল নিয়ে জানবো। সো যেই 6 ধরনের কোয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোজিশনে বা ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে পরিমাণে আমাদের হচ্ছে প্রোটন, নিউট্রন এবং আরো অনেক ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল ক্রিয়েট করবে। এখন দেখি মোট হচ্ছে আমরা 6 ধরনের কোয়ার্ক নিয়ে জানবো।
দেখো আমি এখন যে পড়াগুলো পড়াচ্ছি কোয়ার্কের যে আলোচনা সেটা হয়তো হাজারি নাস্তারের বইতে নাই, এটা হচ্ছে তোমাদের গুহ স্যারের বইতে আছে। আমি মেইনলি হচ্ছে দুইটা বই তোমাদের ফলো করবো। সো 6 ধরনের কোয়ার্ক কণিকা, এবং ভাই আমি তোমাদের, পিডিএফ এ দিয়ে দিন হ্যাঁ অবশ্যই এই তোমাদের আমি পার্টটা। হচ্ছে সবগুলো টপিকই পড়ানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে কোনো না কোনো বইগুলোতে আছে। তার একটা রিজন হচ্ছে তোমরা অনেকে অনেক বই ফলো করো, দেখবা যে তখন রিডিং করতে গিয়ে বা বই যখন ফলো করতে যাবা তখন আসলে অনেক টার্মিনোলজিতে আটকে গেছো। এই জন্য আমি চেষ্টা করবো তোমাদের সবগুলো টপিক সম্পর্কে ধারণা দেওয়ার, এবং কোনো বইয়ের কোনো ইনফরমেশন আমি বাদ দিব না। 6 ধরনের কোয়ার্ক কণা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো এখানে। কোয়ার্ক কণা 6 ধরনের হয়। আম, সেগুলো হচ্ছে, প্রথম আমরা যেটা নিয়ে কোয়ার্ক মানে কথা বলবো, এবং কোয়ার্ক কণার একটা চার্জ থাকে। সো কোয়ার্ক কণা অ্যাকচুয়ালি 6 ধরনের হয়, এবং ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ার্ক কণার চার্জও ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলি। আর এর আগে আমরা বলে ফেলছি যে প্রোটন এবং নিউট্রন দুটোই হচ্ছে কোয়ার্কের কম্পোজিশন। আচ্ছা, সো 6 ধরনের কোয়ার্ক কণাগুলো, এই 6 ধরনের কোয়ার্ক কণাকে বলা হচ্ছে 6 ডিফারেন্ট ফ্লেভারস অফ কোয়ার্ক। ফ্লেভার বলা হচ্ছে, বুঝছো, এটাকে ফ্লেভারও বলা হয়। সো এখন দেখি যে কোয়ার্ক বা চার্জের এখানে কি কি বিষয় আছে। সো প্রথম যে কোয়ার্কটা সম্পর্কে জানবো, এটা হচ্ছে আপ কোয়ার্ক। সো এটাকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বুঝবো যে এটা আপ কোয়ার্ক বোঝাচ্ছে। এবং আপ কোয়ার্কের চার্জ হচ্ছে আমাদের +2/3, এটা হচ্ছে আপ কোয়ার্কের চার্জ। দেখো এটা ভগ্নাংশে চার্জ আছে। প্রোটনের চার্জ জন্য তোমরা +1, আর ইলেকট্রনের চার্জ জন্য -1, আর নিউট্রনের চার্জ হচ্ছে 0। আর কোয়ার্কের চার্জ থাকে হচ্ছে এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশে থাকে। সো আমরা আপ কোয়ার্ক সম্পর্কে জানলাম, যার চার্জ হচ্ছে +2/3। এরপর হচ্ছে কোয়ার্কটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চার্ম। এটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, চার্ম কোয়ার্ক, এবং এটারও চার্জ হচ্ছে 2/3। তারপরে যে কোয়ার্কটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে টপ কোয়ার্ক। এটা হচ্ছে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার চার্জ হচ্ছে তোমার +2/3। ঠিক আছে, এটা চার্জ হচ্ছে +2/3। এরপরে যে কোয়ার্ক নিয়ে জানবো সেটা হচ্ছে ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্ক, এবং এখানে একটা বিষয় খেয়াল রাখো, উপরে যে তিনটা কোয়ার্ক, আপ, চার্ম আর টপ, এই তিনটা কোয়ার্কের চার্জই হচ্ছে সেম, +2/3, +2/3, +2/3। এবং নিচের যে তিনটা কোয়ার্ক অর্থাৎ ডাউন, স্ট্রেঞ্জ আর বটম, এই তিনটা কোয়ার্ক। সো ডাউনকে আমরা ডি দিয়ে লিখি, ডাউন, স্ট্রেঞ্জ আর বটম। দেখো এই ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তারপরে আসো স্ট্রেঞ্জ চার্জ। সো স্ট্রেঞ্জ চার্জ হচ্ছে আমরা এস দ্বারা ডিনোট করি, এস দ্বারা প্রকাশ করি, এবং এটা চার্জ হচ্ছে -1/3। আর একটা হচ্ছে আমাদের বটম কোয়ার্ক। বটম কোয়ার্ক, এই বটম কোয়ার্ককে আমরা হচ্ছে স্মল বি দ্বারা প্রকাশ করি, এবং এই বটম কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। সো এই 6 ধরনের কোয়ার্ক ফ্লেভার নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের বইতে ডিসকাস করা হয়েছে, বা এই 6 ধরনের কোয়ার্ক ফ্লেভারই আছে আমাদের অ্যাকচুয়ালি। ইন ফিউচার আরো কিছু ডিসকভার হতে পারে, বাট আপাতত 6 ধরনের কোয়ার্ক ফ্লেভারের এক্সিস্টেন্স আছে। সেটা হচ্ছে আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, মানে টপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক আর বটম কোয়ার্ক। সো এই 6 ধরনের কোয়ার্ক, যার মধ্যে হচ্ছে উপরের তিনটা কোয়ার্ক পার্টিকেলের তোমার চার্জ হচ্ছে সেম, +2/3, আর নিচের তিনটা কোয়ার্ক পার্টিকেলের চার্জ হচ্ছে -1/3। সবাই কি শুনতে পারছো? জি ভাইয়া। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। সো এই 6 ধরনের কোয়ার্ক পার্টিকেল আছে। এরপর হচ্ছে আমরা এখন প্রোটনের কম্পোজিশন নিয়ে কথা বলি, কিভাবে আমরা প্রোটনের চার্জকে বের করতে পারি। দেখো তাহলে প্রোটন অ্যাকচুয়ালি তোমার হচ্ছে প্রোটন এবং নিউট্রনের চার্জ বের করবো, এবং এটার সাহায্যে আমরা একটা প্রবলেমও সলভ করবো। আমি প্রবলেমটা তোমাদের সলভ করতে দিব, কোয়ার্ক পার্টিকেল উপর বেস করে একটা প্রবলেম, তোমরা আমাকে অ্যান্সার দিবা। আম, এখন দেখো এখানে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আপকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, চার্মকে ছোট হাতে সি, টপকে ছোট হাতে টি, ডাউনকে ডি, আর স্ট্রেঞ্জকে এস দ্বারা, বটমকে বি দ্বারা। সো 6টা কোয়ার্কের এই তোমার হচ্ছে সিম্বল এগুলো। সো প্রোটন কি, প্রোটনে কি থাকে, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, বুঝছো। প্রোটনে কি থাকে, দুইটা আপ কোয়ার্ক, এই যে দুইটা ইউ মানে আপ কোয়ার্ক, আর একটা ডাউন কোয়ার্ক। সো ইউ ইউ ডি এভাবে লিখলাম আর কি, বা এটাকে এইভাবে সিম্বলাইজ করা হয়, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। সো তোমাদের শিখালাম আমি আপ কোয়ার্কের চার্জ কত, 2/3। সো দুইটা আপ কোয়ার্ক থাকবে +2/3, +2/3, আর একটা ডাউন কোয়ার্ক থাকবে সেটা হচ্ছে -1/3। তাহলে চার্জ কত হয়, +2/3, +2/3, -1/3। সো প্রোটনের চার্জ পাচ্ছ কি, +1 পাচ্ছ। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? প্রোটন দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। সো আপ কোয়ার্কের চার্জ হচ্ছে তোমার +2/3, দুইটা +2/3 ইউজ হলো, আর একটা ডাউন কোয়ার্ক -1/3। সো এখান থেকে পাচ্ছ +1। এখন আসো নিউট্রনের। নিউট্রনের আমরা হচ্ছে চার্জ বের করি। সো নিউট্রন কি, দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক। সো নিউট্রনে আমি দুইটা ডাউন কোয়ার্ক ইউজ করলাম, তাই একটা আপ কোয়ার্ক ইউজ করলাম। সো এটাকে আমি এভাবে সিম্বলাইজ করলাম, দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক। এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে -1/3, -1/3 প্লাস কি হবে 2/3, কি হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে এক্স্যাক্টলি।
সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার কিভাবে আমরা কোয়ার্কের সাহায্যে আমরা প্রোটন এবং নিউট্রনের চার্জ বের করলাম? ভাইয়া হ্যাঁ বলো। ওই যে ডিডিইউ আর প্রোটনে ইউইউডি ইউইউডি এইগুলো কি মুখস্থ রাখতে হবে? এইটা তোমাদের আসলে এইচএসসি এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বইগুলোতে বলা হয়েছে দেখে আমি তোমাদের পড়ায় দিলাম, এটা চাইলে মনে রাখতে পারো, খুব বেশি কষ্ট হবে না আশা করি। প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, আর নিউট্রন হচ্ছে দুইটা ডাউন একটা আপ কোয়ার্ক, মনে রাখতে পারো চাইলে, খুব বেশি কষ্ট হবে না হয়তো মনে রাখার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের জাস্ট আরেকটা বিষয় সম্পর্কে আইডিয়া দিই। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা আপনি শুধু এখানে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড দেখাইলেন, আর যেগুলো আপওয়ার্ড দেখাইলেন, আর যেগুলো আছে ওগুলা কি থাকে না এই প্রোটন আর নিউট্রনে? থাকে থাকে প্রোটন আর নিউট্রনের ওগুলো হচ্ছে বুঝছো কি, এখানে একটা কাহিনী হয়, সেটা হচ্ছে তোমার এই যে কোয়ার্ক এবং এন্টি কোয়ার্ক, এই জিনিসটা হচ্ছে তোমার কোন একটা মানে প্রোটন এবং নিউট্রনের ভিতরে এই কোয়ার্ক গুলো ছাড়াও এগুলো তোমার হচ্ছে অ্যাপিয়ার হইতে থাকে একটা নির্দিষ্ট টাইম পর পর, অ্যাপিয়ার হয় তারপর আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বুঝছো? বাট থাকে আসলে তোমার দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, এটা হচ্ছে এটাই মেইনলি প্রোটনের চার্জকে ডিফাইন করে দেয়। আর বাকি কোয়ার্ক গুলো যেটা কন্টিনিউয়াসলি আসে চলে যায়, সেগুলো দিয়ে আসলে তোমার হচ্ছে আলটিমেটলি ওগুলো পরস্পর দেখা যায় যে নিউট্রালাইজ হয়ে যায়। বাট ওই ধরনের কোয়ার্ক গুলোরও প্রেজেন্ট থাকে প্রোটন এবং নিউট্রনের ভিতরে, এগুলো আসলে অনেক কমপ্লেক্স আলোচনা। এখন জাস্ট ফ্যাক্ট হিসেবে বললেও তোমরা হয়তো তোমাদের মনে রাখতে পারবা না এই বিষয়টা, এটা বাদ দাও, মানে টোটালি বাদ দিয়ে দাও। তোমাদের হচ্ছে আমি তোমাদের দেখাবো যে হচ্ছে যে বাকি যে কোয়ার্ক আছে লাইক হচ্ছে চার্ম কোয়ার্ক আর হচ্ছে সম্ভবত ডাউন কোয়ার্ক দিয়ে তোমাদের একটা এক্সাম্পল সলভ করে দেখাবো, প্রবলেম সলভ করে দেখাবো। বাট প্রোটন এবং নিউট্রনে আপ কোয়ার্ক এবং মেইনলি ডাউন কোয়ার্কই থাকে, বাকি কোয়ার্ক গুলো থাকে, আমি বলতেছি না যে থাকে না, বাকি কোয়ার্ক গুলো থাকে, বাট এগুলো কন্টিনিউয়াসলি অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার হতে থাকে, বুঝছো? এরকম একটা কাহিনী হয় ভিতরে, বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখন জাস্ট আরো দুই তিনটা ইনফরমেশন দিব বা ফ্যাক্ট দিব, সেটা হচ্ছে এই কোয়ার্ক পার্টিকেল গুলো পরস্পরের সাথে একটা স্ট্রং ফোর্স দ্বারা কানেক্টেড থাকে, অবশ্যই থাকবে। এই কোয়ার্ক পার্টিকেল গুলো, কোয়ার্ক কণাগুলো বা কোয়ার্ক গুলো নিজেদের মধ্যে স্ট্রং ফোর্স দ্বারা কানেক্টেড থাকে, স্ট্রং ফোর্স দ্বারা কানেক্টেড থাকে। এই স্ট্রং ফোর্সটা জানো কার কারণে আসে? স্ট্রং ফোর্স দ্বারা কানেক্টেড থাকে, স্ট্রং ফোর্সের জন্য তোমার আরেকটা হচ্ছে পার্টিকেল কাজ করে, পার্টটা কণা কাজ করে, সেই কণার নাম হচ্ছে গ্লুয়ন। সো যে পার্টিকেলের কারণে তোমার এই স্ট্রং ফোর্সটা ক্রিয়েট হয় সেটার নাম হচ্ছে গ্লুয়ন পার্টিকেল। আসলে ফিজিক্সের এই ধরনের মানে তোমার হচ্ছে থিওরি গুলো আসলে অনেক বেশি ফ্যাসিনেটিং এবং অনেক বেশি কমপ্লিকেটেড আইডিয়া গুলো, যে আসলে একটা পার্টিকেল কিভাবে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমরা তোমরা হয়তো গ্র্যাভিটন পার্টিকেলের নাম শুনছো, কেউ কি গ্র্যাভিটনের নাম শুনছো? গ্র্যাভিটন, গ্র্যাভিটন ওই পার্টিকেল। ইয়ার ক্ষেত্রে পড়ছি, ফিজিক্সে পড়ছিলাম চতুর্থ অধ্যায়। তরঙ্গে তরঙ্গে মনে পড়ছিলাম আমি। আচ্ছা, গ্র্যাভিটন পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি করে জানো? গ্র্যাভিটন পার্টিকেলটা হচ্ছে এই যে তোমার মহাকর্ষ বল বা গ্র্যাভিটি আছে না, সেই গ্র্যাভিটি ক্রিয়েট করে। তো গ্র্যাভিটন পার্টিকেলের কারণে আসলে গ্র্যাভিটি বা হচ্ছে মহাকর্ষ বলের উৎপত্তি হয়। ঠিক তেমনি কোয়ার্ক গুলোর মধ্যে যে স্ট্রং ফোর্সটা থাকে, এই স্ট্রং ফোর্সটা ক্রিয়েট হয় হচ্ছে গ্লুয়ন পার্টিকেলের কারণে। সো গ্লুয়ন পার্টিকেলের কারণে স্ট্রং ফোর্সটা ক্রিয়েট হয়। সো এই ইনফরমেশনটাকে এখান থেকে দরকার। আরেকটা ফ্যাসিনেটিং বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই, সেটা হচ্ছে হিগস পার্টিকেল। তোমরা হয়তো অনেকে এটা নাম শুনতে পারো, যারা রেগুলার বিজ্ঞান চিন্তা বা এই ধরনের ম্যাগাজিন গুলো পড়ো বা হচ্ছে অনলাইন আর্টিকেল গুলো পড়ো, তারা হয়তো হিগস পার্টিকেলের নাম শুনতে পারো। হিগস পার্টিকেল, হিগস বোসন। হ্যাঁ বোসন কণা যেটা। হিগস বোসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হিগস পার্টিকেল বা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই জিনিসটার উপর হচ্ছে তোমার যে হচ্ছে বিজ্ঞানী হিগস বা সায়েন্টিস্ট যিনি হচ্ছে হিগস পার্টিকেলকে ডিসকভার করছেন, ওনাকে নোবেল দেওয়া হয়। এটা হচ্ছে একটা মানে বেশ অনেক বড় রকমের একটা আবিষ্কার ছিল হিগস পার্টিকেলকে ফাইন্ড করা। হিগস পার্টিকেল হচ্ছে একটা মানে কাইন্ড অফ হচ্ছে একটা উইয়ার্ড নেচার শো করে। হিগস পার্টিকেল অ্যাকচুয়ালি হিগস পার্টিকেলের কারণে মহাবিশ্বে তোমার হচ্ছে যে কণাগুলো আছে সেগুলো ভর লাভ করে, হিগস পার্টিকেলের কারণে আচ্ছা এখন দেখতে পাচ্ছ আবার? জি ভাইয়া। আচ্ছা, হিগস পার্টিকেলের কারণে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মহাবিশ্বের যে কণাগুলো সেগুলো ভর লাভ করে। এখন এই পার্টিকেলের কারণে তোমার হচ্ছে যে কোনো কণা ভর লাভ করে, যে কোনো কণা ভর লাভ করে। এখন এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছি, এখন যে কণাগুলো হিগস পার্টিকেলের খুব সামান্য সংস্পর্শে আসবে,
খুবই সামান্য সংস্পর্শে আসবে হিগস পার্টিকেলের, যে সকল কণাগুলো সামান্য সংস্পর্শে আসলে সেগুলো আলো হয়ে যাবে, আলো হয়ে যাবে। দেখো এই বিষয়গুলো তোমাদের কাছে আরো মেক সেন্স করবে যখন তোমরা হচ্ছে মডার্ন ফিজিক্স পড়বা। তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে মডার্ন ফিজিক্স, যেখানে আইনস্টাইনের ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কথা বলা হয় নাই মোটেও, কারণ এটা অনেক অ্যাডভান্স আলোচনা। সো আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে তোমাদের সিলেবাসে আছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তোমরা সেখানে এগুলো সম্পর্কে কিছুটা আরো আইডিয়া ক্লিয়ার হবে তোমাদের। সো হিগস পার্টিকেলের সামান্য সংস্পর্শে আসলে কোন একটা পার্টিকেল আলো হয়ে যাবে। আর হচ্ছে হিগস পার্টিকেলের সাথে ধরো হচ্ছে গভীর সংস্পর্শে আসলে, গভীর সংস্পর্শে আসলে কোন একটা কণা ভারী কণায় পরিণত হয়ে যাবে। সো এই দুইটা ফ্যাক্ট তোমরা মাথায় রাখতে পারো, ভারী কণায় পরিণত হবে। সো হিগস পার্টিকেলে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কোন একটা কণা মানে কতটুকু ভর লাভ করবে বা কণার ভর আসলে লাভ করবে কিনা সেটার জন্য রেসপন্সিবল হিগস পার্টিকেল। এবং এখানে আরেকটা বিষয় তোমাদের হচ্ছে হিগস পার্টিকেল যদি কোনো কারণে, এই যে হিগস পার্টিকেল, এই হিগস পার্টিকেল কিন্তু তোমার হিগস ফিল্ড ক্রিয়েট করে, তার একটা ক্ষেত্র ক্রিয়েট করে চারদিকে। সো হিগস ক্ষেত্র বা হিগস ফিল্ড। সো এই হিগস ফিল্ডের মধ্যে যে সকল কণাগুলো আসবে সে সকল কণাগুলো হচ্ছে তোমার, যেগুলো সামান্য সংস্পর্শে আসবে সেগুলো আলো হয়ে যাবে, আর যে সকল কণাগুলো তোমার গভীর সংস্পর্শে আসবে সেগুলো ভারী কণায় পরিণত হয়ে যাবে। এখন একটা বিষয়, যদি কোনো কারণে মহাবিশ্ব থেকে হিগস ফিল্ডটা হারিয়ে যায় বা হিগস ক্ষেত্রটা হারিয়ে যায়, তখন আসলে কোনো কণায় ভর মানে কোনো কণায় আসলে ভর থাকবে না। সো হিগস ফিল্ডটা যদি হারায় যায় তাহলে পুরো মহাবিশ্ব আসলে ধ্বংস হয়ে যাবে উইদিন মানে একদম সেকেন্ডের মধ্যে, আসলে সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যদি তোমার হচ্ছে কোনো কারণে হিগস ক্ষেত্রটা হারায় যায়, সবকিছু ভরশূন্য হয়ে পড়বে। বুঝছো, এগুলো কিন্তু অনেক ফ্যাসিনেটিং ফিল্ড ফিজিক্সের, অনেক ফ্যাসিনেটিং রিসার্চের বিষয়। আচ্ছা, তাহলে হিগস পার্টিকেল সম্পর্কে আসলে এতটুকু ইনফরমেশনই তোমাদের জন্য এনাফ বলে আমি মনে করি। এখন আসো তোমরা একটা প্রবলেম সলভ করো। আমি তোমাদের একটা প্রবলেম দেই, তোমাদের হচ্ছে কোয়ার্ক রিলেটেড একটা প্রবলেম। তোমরা আশা করি পারবা এটা। ধরো হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে। ওয়েট, তোমার হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে, যে ডায়াগ্রামের মধ্যে তোমার হচ্ছে একটা ডাউন কোয়ার্ক আছে। আচ্ছা আমি বলবো না এগুলো কি মিন করে, এটা এখনই বলবো না। কেউ আমাকে বলো তো এখানে আসলে কয়টা কোয়ার্ক আছে। এই পার্টিকেলটার নাম বলতেছি আমরা হ্যাড্রন। এই হ্যাড্রন পার্টিকেলের আমরা চার্জ বের করব, ঠিক আছে, রিলেটিভ চার্জ বের করব এই কোয়ার্কের সাহায্যে, বা চার্জ বের করব। রিলেটিভ নিয়ে আসলে তোমাদের এখনই মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট চার্জ বের করবো, এটুকু মাথায় রাখো। আচ্ছা, এই হ্যাড্রন পার্টিকেলের আমরা হচ্ছে চার্জ বের করবো। এখন কেউ আমাকে রেসপন্স করো যে আসলে এখানে কয়টা কোয়ার্ক আছে এই হ্যাড্রন পার্টিকেলের। এখানে মেইনলি তো দুইটা কোয়ার্ক আছে। দুইটা কোয়ার্ক আছে টোটাল? একটা আছে টোটাল ভাইয়া। তিনটা আছে। টোটাল তিনটা কোয়ার্ক আছে, বাট তিনটা দুই কোয়ার্ক প্রকারের আছে। দুইটা দুই টার্ম প্রকারের কোয়ার্ক আছে। আর একটা আছে ডাউন কোয়ার্ক। ডাউন কোয়ার্ক এক্স্যাক্টলি, এখানে হচ্ছে তোমার একটা ডাউন কোয়ার্ক আছে আর দুইটা চার্ম কোয়ার্ক আছে। টার্ম কোয়ার্ক এক্স্যাক্টলি। সো একটা ডাউন কোয়ার্ক আর দুইটা চার্ম কোয়ার্ক। এখন তোমাকে যদি এটা রিলেটিভ চার্জ বের করতে বলে তাহলে কিভাবে বের করবা? চার্ম কোয়ার্কের চার্জ কত? +2/3 প্লাস না? 2 জি ভাইয়া। এটা স্যার হচ্ছে 1 এটা প্লাস হচ্ছে 2 ওয়ান হবে, ওয়ান হবে, হয়ে ওয়ান। যাবে এটা, মানে Plus- প্রোটনের চার্জ যেটা সেটাই হয়ে যাবে। হ্যাঁ +1 হবে। সো এখানে দেখো তুমি দুইটা চার্ম কোয়ার্কের চার্জ বের করলা +2/3 +2/3, আর একটা ডাউন কোয়ার্কের চার্জ কত? -1/3। সো এখান থেকে পাচ্ছ হচ্ছে +1। এটা হচ্ছে হ্যাড্রনের রিলেটিভ চার্জ। সো এই ধরনের প্রবলেম আসলে, আসার কথা না, যদি আসে তাহলে হচ্ছে তোমরা পারবা আশা করি। এখন আসো তোমার হচ্ছে তিন ধরনের কণিকা নিয়ে কথা বলবো আমরা, পরমাণু তিন ধরনের কণিকা নিয়ে। সো পরমাণুতে মেইনলি তিন ধরনের কণিকা থাকে। পরমাণুর তিন ধরনের কণিকা বা তিন প্রকারের কণিকা, তিন প্রকারের কণিকা, এগুলো নিয়ে তোমাদের হচ্ছে ক্লাসে একবার কথা বলা হয়েছিল, তোমাদের রাহিদ ভাইয়া কথা বলছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তিন ধরনের কণিকা আছে পরমাণুর ভিতরে, বা তিন প্রকারের কণিকা। সো প্রথমটা কি ছিল আমাদের? স্থায়ী কণিকা। কেউ একজন বলতে পারবা, কারো কি মনে আছে সেই তিন প্রকারের কণিকার প্রকারভেদটা আসলে কি ছিল? একটা তো আমি বলে দিলাম, স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা ভাইয়া। হ্যাঁ, আরেকটা হইলো, আরেকটা কি ছিল? স্থায়ী, অস্থায়ী। কম্পোজিট কণিকা। এক্স্যাক্টলি, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর হচ্ছে কম্পোজিট কণিকা। সো স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন,
আর অস্থায়ী কণিকা হচ্ছে পজিট্রন, মেসন, বায়ন, নিউট্রিনো, জাস্ট কয়টা নাম লিখে দিই। পজিট্রন, মেসন, এগুলো আসলে অস্থায়ী কণিকা, এগুলো নিউক্লিয়াসে থাকতে পারে নাও থাকতে পারে, বা পরমাণুর ভিতরে থাকতে পারে নাও থাকতে পারে। পজিট্রন, মেসন, বায়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো আর হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। আর এটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা, অ্যান্টি নিউট্রিনো। আলফা ভাইয়া। হ্যাঁ এক্স্যাক্টলি। আলফা আর ডিউটেরিয়াম। এক্স্যাক্টলি। হ্যাঁ ডিউটেরাম, ঠিক আছে। হ্যাঁ, কম্পোজিট বা ভারী কণিকার মধ্যে থাকবে আমার হচ্ছে কম্পোজিট বা ভারী কণিকা, একটা হচ্ছে আলফা কণিকা, একটা হচ্ছে ডিউটেরিয়াম। তুমি একটু বলো তো কেউ একজন ডিউটেরিয়াম জিনিসটা কি? হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের হাইড্রোজেন আইসোটোপ। কারেক্ট হলো না পুরোপুরি। ওইটা তো ডিউটেরিয়াম। ওইটা হচ্ছে ডিউটেরিয়াম। সেই ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকে বলা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন মানে আসলে ডিউটেরন হচ্ছে তোমার ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, ঠিক আছে? ডিউটেরিয়ামের নিউক্লিয়াসের নাম হচ্ছে আমাদের ডিউটেরন, যেটার সংকেতটা কি ছিল 2H1, এটা হচ্ছে ডিউটেরিয়াম। সো ডিউটেরিয়ামের নিউক্লিয়াস হচ্ছে ডিউটেরন। আর সেটা তো বুঝলাম, একটা হচ্ছে ডিউটেরন, একটা হচ্ছে আলফা কণিকা বা আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের সংকেত তোমরা জানো 4 2 আর হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা পার্টিকেলের সংকেত। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে একটা বিষয় সম্পর্কে একটু বলে নেই, সেটা হচ্ছে এটা যদি এক্স যে কোনো প্রকার মৌল হয়, এখানে এ এবং জেড এ দ্বারা বোঝানো হয় হচ্ছে ভর সংখ্যা। দেখো তোমাদের বইগুলোতে তোমাদের হচ্ছে এ কে অলওয়েজ ভর সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর জেড কে আসলে পারমাণবিক সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই দুইটা জিনিস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এ কে ভর সংখ্যা এবং জেড কে পারমাণবিক সংখ্যা। আর এক্স হচ্ছে যে কোনো মৌল, এ হচ্ছে ভর সংখ্যা আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। আর পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা। এখন আসো তোমাদের সাথে আরেকটা কনসেপ্ট নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করি। ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। কারো কি সম্পর্কে ধারণা আছে, বা এই সম্পর্কে তোমাদের পড়ানো হয়েছিল কখনো? সম্ভবত 19-এ বলা হয়েছে। ভাইয়া হ্যাঁ বলো। ওই লাস্টে যে এখানে অস্থায়ী কণিকার ওইখানে একটু দেখান তো, আমি ওয়াইফাই কানেকশন চলে গেছিল তো হ্যাঁ এখানটা আমি হালকা 30 সেকেন্ড মিস করছি বোধহয়, ওয়াইফাই লাইন চলে গেছিল। আচ্ছা, অস্থায়ী কণিকা হচ্ছে তোমার এই কণিকাগুলো আসলে পরমাণুর ভিতরে সবসময় থাকবে না, এই জন্য এতে অস্থায়ী কণিকা বলা হচ্ছে। আর স্থায়ী কণিকা হচ্ছে এগুলো পরমাণুতে থাকবে অলওয়েজ। আর কম্পোজিট কণিকা হচ্ছে এগুলো ভারী কণিকা, যেমন হচ্ছে ডিউটেরন আর আলফা কণিকা। মানে কম্পোজিট কণিকাতে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে নিউক্লিয়াসকে ইন্ডিকেট করা হচ্ছে। সো নিউক্লিয়াস মানে কি? সেখানে প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে। যেমন ডিউটেরিয়াম হচ্ছে ডিউটেরন হচ্ছে আসলে ডিউটেরিয়ামের নিউক্লিয়াস। সো ডিউটেরনকে আমরা হচ্ছে ভারী কণিকা বলতেছি, যেটা হচ্ছে ডিউটেরিয়ামের নিউক্লিয়াস। আর আলফা কণিকা দেখো, যখন হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, হিলিয়ামে থাকেই দুইটা ইলেকট্রন, যখন হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে তখন পুরোটা থাকে নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। এটাকে আমরা বলতেছি কম্পোজিট বা ভারী কণিকা। ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? সবার কাছে ক্লিয়ার এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম? আচ্ছা, এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, এটা কি তোমাদের 19 এর সিলেবাসে ছিল? না ভাইয়া। আচ্ছা, ছিল না। এখন আমরা এএমইউ নিয়ে কথা বলবো বা অ্যাটমিক মাস ইউনিট নিয়ে কথা বলবো। আসলে এএমইউ জিনিসটা কি? তোমার হচ্ছে এটা কোন একটা পরমাণুর আমরা ভর আসলে কয়টা এককে বের করতে পারি। ভর আসলে আমরা কেজিতে বলতে পারি, গ্রামে বলতে পারি, সবই কিন্তু রিলেটিভ। দেখো আসলে সবকিছুকে আমরা আপেক্ষিক কেন বলতেছি? কারণ এই যে 1 কেজি, আমরা যাকে 1 কেজি বলতেছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদেরই বানানো সিস্টেম। যে তোমার হচ্ছে সম্ভবত তোমার 19-এ পড়ছে এরকম প্লাটিনাম ইরিডিয়ামের তৈরি একটা লোহার দণ্ডকে তোমার হচ্ছে 1 কেজি বলা হয়েছে। অতটুকুকে কম্পেয়ার করে সেটাকে 2 কেজি, 3 কেজি বা 1 কেজির সাথে কত গুণ হয়ে আমরা হচ্ছে 10 কেজি, 20 কেজি বলতেছি। তারপর 1 মিটার, এইভাবে 1 মিটারকেও ডিফাইন করা হয়েছে এইভাবে। তো সবকিছু কিন্তু আমাদের নিজস্ব ডিফাইন করা একটা সিস্টেম। আমরা বলছি যে 1 মিটার মানে হ্যাঁ, আমরা আমাদের কেমিস্ট্রির মধ্যে একটা ছিল কার্বনের আইসোটোপের 12 ভাগের 1 অংশ। বুঝতে পারছি। ওই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো আর কি, ডিটেলে কথা বলবো। আচ্ছা, তাহলে অ্যাটমিক মাস ইউনিট এটা আসলে একটা ভরের একক, ঠিক আছে?
ভরের যে অন্যান্য এককগুলো আছে সে এককগুলোর মতো এটা একটা একক। ভরের একক কি থাকে? কিলোগ্রাম, গ্রাম, এই ধরনের এককগুলো আমরা পড়ছি ছোটবেলায়। সো এই ভরের এককগুলো তোমার হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এরকমই একটা ভরের একক, ঠিক আছে? এখন এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভরের একক মানে আমরা যে কেজি, গ্রাম এগুলোকে যেটা বলতেছে, কোনো কিছু কিন্তু সবকিছু কিন্তু রিলেটিভ, মানে আপেক্ষিক। আমরা যে 1 কেজি বলতেছি, 1 কেজি কিভাবে বলতেছি? এটা কিন্তু আমাদেরই বানানো, মানে একটার সাথে একটা কম্পেয়ার করে বলতেছি, এই জন্য আমরা আপেক্ষিক শব্দটা আনতেছি। মানে কোনো কিছু আসলে পরম না, সকল কিছু আপেক্ষিক। মানে আমরা আমাদের অলওয়েজ একটা কম্পারিজন, একটা মানে প্যারামিটার লাগে যার সাথে আমরা কম্পেয়ার করে কোনো কিছুকে বলি যে এটা আসলে 10 কেজি, 20 কেজি, বুঝছো? সো অ্যাটমিক মাস ইউনিট ঠিক সেরকমই একটা ইউনিট, তোমার হচ্ছে যেটা ভরের একক। বাট অ্যাটমিক মাস ইউনিটের আমরা এখন ডিফাইন করবো যে আসলে অ্যাটমিক মাস ইউনিট মানে কত গ্রাম। অ্যাটমিক মাস ইউনিটকে আমরা এখন গ্রামের মাধ্যমে প্রকাশ করব। এখন আসি একটা কথা বলি, অ্যাটমিক মাস ইউনিট যখন আমরা ডিফাইন করব সেজন্য আমাদের একটা পরমাণু দরকার, অবশ্যই একটা পরমাণু দরকার। তোমরা অলরেডি জানো কার্বন 12 আইসোটোপের কথা, তোমরা একজন বললা আমাকে অলরেডি। আমরা ধরো জানি না পরমাণুটা কি, এখন আমাদের বলা হয়েছে যে একটা পরমাণুকে সিলেক্ট করো, যে কোন পরমাণুকে রেফারেন্স ধরে আমরা অন্যান্য পরমাণু ভর বের করব। দেখো আমি প্রথমেই বললাম যে আমরা অলওয়েজ রেফারেন্স মানে কোন একটা সাপেক্ষে আমরা একটা বের করি। লাইক প্লাটিনাম ইরিডিয়ামের তৈরি ওই লোহার দণ্ডকে 1 কেজি বলে, সেটা সাপেক্ষে আমরা হচ্ছে আজকে কেজির যে এককগুলো বা গ্রামের যে এককগুলো ওইটার সাপেক্ষে আমরা বের করতেছি। So হ্যালো আমাদের একটা, হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো ভাইয়া।